যতদূর মনে পড়ে লাস্ট ক্লাসে আমরা এই কম্পোনেন্টস অর টেকনিক্স অফ ওয়ার্ক স্টাডি এইটা শেষ করেছিলাম কি আর। আজকে হচ্ছে এগুলোরই যে ওয়ার্ক স্টাডির আমরা যে দুই সিস্টেমে করা যায়, একটা হচ্ছে মেথড স্টাডি আর একটা হচ্ছে মেজারমেন্ট করা, ওয়ার্কটাকে মেজারমেন্ট করা। এটারই একটু ডিটেইল পড়বো কিভাবে কি করে, কোন স্টেপস গুলো আসলে ফলো করে, সেটা একটু ডিটেল জানার চেষ্টা করব। আর তোমাদের তো আবার 15 তারিখের মধ্যে ক্লাস শেষ করতে বলেছে। আশা করি শেষ হয়ে যাবে, আমাদের আর বেশি বাকি নাই। এই চ্যাপ্টারটা আজকে শেষ করে ফেললে আমাদের আর দুইটা টপিক আছে কি আর। ইনশাল্লাহ আশা করি নেক্সট উইকের মধ্যে শেষ করে ফেলতে পারবো, যদি ডাবল ক্লাস নিতে পারি কি আর তাহলে। ওকে, আমরা হচ্ছে ডেফিনেশনটা কিন্তু এই যে এখানেই পড়েছিলাম। ওয়ার্ক স্টাডি আর মেথড স্টাডির যে ডেফিনেশনটা ছিল সেটা এখানে হচ্ছে জাস্ট ডিরেক্টলি আর একটু ইলাবোরেট করে বলা যে মেথড স্টাডি হচ্ছে আমরা যখন একটা প্রসেস হয়তো চলছিল প্রোডাকশন লাইনে, সেই প্রসেসটার ডিটেল অ্যানালাইসিস করব, কি হইতেছে, কেন হচ্ছে, কিভাবে করলে আমাদের জন্য ভালো হয়। এগুলোর যখন ডিটেল অ্যানালাইসিস করব, করে ওইটাকে আরো ব্রেক ডাউন করব, শর্ট করব, অনেকগুলো কাজ, তাই না? কিন্তু কাজটা কি করতে হবে, আমাদের সিস্টেমেটিক ওয়েতে করতে হবে, একটার পর একটা পর্যায়ক্রমে করতে হবে। আমরা যদি না করি যে, এমন যদি হয় একটা ফ্লোরে, সুইং ফ্লোরে যে কোনো একটা স্টাইল চলতেছিল, 10টা মেশিন ওখানে কাজ করতেছে, তো তোমার ওই 10টা মেশিন, একটা স্টাইলের জন্য যতটা মেশিন আছে সেই মেশিন গুলোর কাজগুলো কি সেটা তোমার হচ্ছে মেজার করতে হবে। ওরা কিভাবে কাজ করতেছে, প্রসেসটা কি ছিল সেটা মেজার করতে হবে। তো সেটা করতে গেলে কিন্তু আমাদের 1 নম্বর মেশিন থেকে শুরু করতে হবে, আমরা লাস্ট মেশিন থেকে কোনোদিন শুরু করতে পারবো না। তো এজন্যই বলা যে আমরা যখন মেথড স্টাডি করব, আমরা হচ্ছে সিকোয়েন্সিয়াল ওয়েতে করব, একটার পর একটা যেটা আমাদের সিকোয়েন্সে আসে আমরা সেইভাবে করব, এবং হচ্ছে সেটা যেন ইফিশিয়েন্ট ওয়েতে করতে পারি, কস্ট ইফেক্টিভ হতে পারে, হ্যাঁ। সেই জিনিসটাও আমাদের খেয়াল রাখা। উদ্দেশ্যটা কি মেথড স্টাডি যদি করি, এটার উদ্দেশ্য হচ্ছে আমরা যে ওয়েতে কাজ করছিলাম, সেই ওয়েটা ঠিক আছে কিনা, বা সেটাকে আমরা কি আরো ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যেতে পারি কিনা, সেটা অ্যানালাইসিস করা। মানে এতদিন আমরা যে পদ্ধতিতে কাজ করছিলাম এটাতে আমার হয়তো ওয়েস্ট জেনারেশন বেশি হচ্ছে। তো আমরা তো আর এভাবে ছেড়ে দিতে পারি না বা রেখে দিতে পারি না, যেহেতু ওয়েস্ট জেনারেট হচ্ছে। আমাদের ওয়েস্ট মিনিমাইজ করতে হবে। এখন মিনিমাইজ করতে গেলেই আমার এই মেথড স্টাডি করতে হবে, প্রসেস স্টাডি করতে হবে, যে আসলে আমি কোন দিকে গেলে বা কোন জায়গায় একটু যদি সময়টা কম নেই আমাদের জন্য ভালো হয়। এই জিনিসটা এটার মাধ্যমে অ্যানালাইসিস করে। এবং হচ্ছে বললাম যে এটা অ্যানালাইসিস যখন করতে যায় তখন আমরা করি কি, আমার কাজগুলোকে যে জব, সেগুলোকে ব্রেকডাউন করি। ব্রেকডাউন করে কোন কাজ কখন করব, কত সময় লাগবে, এখানে টাইম মেজারমেন্টেরও একটা টপিক আছে, এগুলো অ্যানালাইসিস করতে হয়। এগুলো সব এটার আন্ডারে পড়তেছে। তো এখানে স্টেপস যেটা বলেছে যে আমরা যদি কোনো একটা মেথড স্টাডি করতে চাই কোনো একটা লাইনের, অথবা আমরা যদি কোনো একটা প্রোডাকশন ফ্লোরের মেথড, যে প্রসেসটা চলছিল সেই প্রসেসের স্টাডি করতে চাই, তখন আমরা এই পদ্ধতিতে করতে পারি। বলা হয়েছে যে সিলেক্ট করতে হবে। আগে হচ্ছে সিলেক্ট যে করবো, আমরা কোনটা সিলেক্ট করব, আসলে সিলেক্ট করতে গেলে দেখতে হবে আমার কোনটায় ঝামেলা আছে, কোনটায় প্রবলেম হচ্ছে, কোনটায় ওয়েস্ট জেনারেশন বেশি হচ্ছে, বা কোনটায় হচ্ছে আমার ডিফেক্ট হয়তো অনেক বেশি আসতেছে। তো এই ধরনের কাজগুলোকে আমার প্রথমে সিলেক্ট করতে হবে, যে আমি যেই ওয়ার্কটা স্টাডি করব, যেটা নিয়ে কাজ করব, সেটা আগে ভালো করে সিলেক্ট করতে হবে। যে তুমি অলরেডি আহ কি বলে এটাকে, যে এই কাজটা অ্যানালাইসিস করা হয়ে গেছে এবং রেজাল্টও পাবলিশ করা হয়ে গেছে, সেটা নিয়ে আবার নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই, কারণ সেটা করলে একই রেজাল্ট আসবে, মাঝখান দিয়ে তোমার সময় এবং শ্রম দুইটাই নষ্ট হবে। তো এই কারণে বলা যে আমরা যখন ওয়ার্ক স্টাডি করব বা মেথড স্টাডি করব, আহ, আমরা হচ্ছে এমন ভাবে সিলেক্ট করব যেটা আমার অতি প্রয়োজনীয় এবং হচ্ছে লাগবেই, এটা হচ্ছে মাস্ট, এরকম যদি হয় সেগুলোকে আমরা নিলাম।
নেয়ার পরে আমার হচ্ছে মানে আমি ওই একটা স্পেসিফিক জব সিলেক্ট করলাম বা হচ্ছে প্রসেসটাকে সিলেক্ট করলাম। করার পরে আমাদের কাজ কি ওইখানে অ্যানালাইসিস করা যে আসলে কি হইতেছে, কোথায় ঝামেলা। ওইটা ঝামেলাটা ডিটেক্ট করতে গেলে আমার কি লাগবে, প্রিভিয়াস এক্সপেরিমেন্ট লাগবে অথবা প্রিভিয়াস কিছু ইনফরমেশন লাগবে। এই ইনফরমেশন গুলো কি ফর্মে থাকে, ডেটা ফর্মে থাকে। আমরা কোন একটা ডিফেক্ট, হয়তো কোন একটা ফ্লোরে ডিফেক্ট হচ্ছে সেটা আমরা কিভাবে মেজার করব বা ওইটা যে আমাদের কারেক্ট করতে হবে, আমরা কিভাবে বুঝবো। আমাদের বিভিন্ন ফ্লোরে এক্সেল এর ফাইল থাকে, যে ডিফেক্ট এটা পার্সেন্টেজ থাকে, বা হচ্ছে কোয়ালিটি যখন মেজার করে এখানে এই এই ব্যাপারগুলো দেখতে হবে, এরকম হচ্ছে বিভিন্ন আমাদের চার্ট থাকে। সেখানে আমরা কি করি, এই যে ডিফেক্ট গুলো যখন অ্যানালাইসিস করা হয়, কি কি ডিফেক্ট পেয়েছে সেটা সুন্দর করে কিন্তু নোট ডাউন করা থাকে। তো এইভাবে সারা দিনে ওই প্রোডাকশন ফ্লোরের ওই লাইনেরই সাপোজ কয়টা ডিফেক্ট হইলো আমি কিন্তু আমার ওই যে চার্ট থাকে সেই চার্টে আমরা পেয়ে যাচ্ছি। এবং সেটা দেখে আমরা অ্যানালাইসিস করতে পারি আমার প্রিভিয়াস যে হিস্টোরি আছে সেটার সাথে, যে আজকের দিনে ডিফেক্ট কতটা হলো, কম হয়েছে না বেশি হয়েছে। যদি বেশি হয় তাহলে তুমি কি বুঝলা, যে তোমার নিশ্চয় ঝামেলা আছে লাইনে। এটাকে আমার খুঁজে বের করতে হবে কি ঝামেলা। তো এই জন্যই বলা, আমরা যখন কোনো মেথড স্টাডি করব, সিলেক্ট করার পরে আমরা কি করব, আমাদের প্রিভিয়াস যে ডাটা থাকবে বা প্রিভিয়াস যে হিস্টোরি থাকবে সেইগুলো আমরা নিয়ে কাজ করব। কারণ ওগুলো দেখেই আমরা ডেটা অ্যানালাইসিস করলেই আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের এখানে কাজ করার ওয়ে মানে জিনিসপত্র আছে। আর যদি না অ্যানালাইসিস করি যে এখানে কি করতে হবে আমাদের, আম, কি বলে এটাকে, মেথড স্টাডি করতে হবে, হ্যাঁ। এখানে মেথড স্টাডি করতে গেলে তখন আমাদের ঝামেলা হয়ে যাবে যে আমরা আসলে কি চাচ্ছি, বা কোন ব্যাপারটা নিয়ে আমরা এত এডিট করতে চাচ্ছি, বা হচ্ছে আরো বেশি প্রোডাকশন বাড়াইতে চাইতেছি। তো সেই জিনিসগুলো হচ্ছে রেকর্ডিং এর আন্ডারে পড়ে। তো রেকর্ডিং এর আসলে টেকনিক অনেকগুলো আছে। আমরা বিভিন্ন ভাবে রেকর্ড করতে পারি। কিভাবে হইতে পারে বলেছি, যে এই যে আমরা প্রতিদিন ডেইলি প্রোডাকশনে যে ডিফেক্ট পার্সেন্টেজ হচ্ছে সেটা একটা চার্টে লিখতেছি, এক্সেল ফাইলে লিখতেছি, এবং ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করতেছি পাই চার্ট দিয়ে, বার চার্ট দিয়ে। এগুলো বিভিন্ন ওয়ে রেকর্ডিং এর, হ্যাঁ। তারপরে বলা হয়েছে আমরা যে ডাটাগুলো রেকর্ড করেছি সেগুলো কি করতে হবে, এখন এক্সামিন করতে হবে যে এখানে কি কি ঝামেলা আছে। তুমি হচ্ছে তোমার প্রিভিয়াস হিস্টোরি বা প্রিভিয়াস যে এক্সপেরিমেন্ট আছে সেগুলো থেকে তুমি তোমার ডাটা কালেক্ট করেছো, এখন ডাটাগুলোকে নিয়ে বসতে হবে অ্যানালাইসিস করতে। অ্যানালাইসিস করে দেখলা হ্যাঁ তোমার এখানে ঝামেলা আছে বা ডিফেক্ট বেড়ে গেছে বা প্রোডাকশনে ওয়েস্টেজ বেড়ে গেছে। এটা হচ্ছে তুমি এক্সামিন করে বের করলা। এখন কাজ হইতেছে যে এই যে আমার যেইটাই বলি, ওয়েস্ট পার্সেন্টেজ বলি আর ডিফেক্ট পার্সেন্টেজ বলি, যেটাই বলি না কেন সেটা অনেক বেশি বেড়ে গেছে। তো এটার এখন কাজ হবে কিভাবে এটা কমানো যায়, সেটা অ্যানালাইসিস করা। সেটার জন্য একটা পদ্ধতি বের করা, কোন ওয়েতে কাজ করলে আমাদের ডিফেক্টটা কম হবে। মেশিনে প্রবলেম ছিল নাকি হচ্ছে আমাদের ম্যানে প্রবলেম ছিল নাকি ম্যাটেরিয়ালে প্রবলেম ছিল, এগুলো অ্যানালাইসিস করতে হয়। এগুলো সব অ্যানালাইসিস করবো আমরা এক্সামিন যে সেক্টরটা আছে এই স্টেজে এসে। তো অ্যানালাইসিস করে আমরা যদি রেকটিফাই করতে পারি যে প্রবলেম হচ্ছে আমার মেশিনে, তখন কি করব, আমরা হচ্ছে ওয়েটা ডেভেলপ করব। ওয়েটা কি হইতে পারে, মেশিনে যেহেতু সমস্যা মেশিনটা রিপেয়ার করতে হবে, অথবা মেজর যদি প্রবলেম হয়ে থাকে মেশিনে, আমার হচ্ছে মেশিনটা রিপ্লেস করতে হবে। সেই জিনিসটা আমরা এখানে ডিসাইড করতে পারি ডেভেলপমেন্ট স্টেজে। দেন হচ্ছে ইনস্টলেশনের কথা বলা হয়েছে। ইনস্টলেশন মিন্স আমরা হচ্ছে ডিসিশন নিলাম যেই যে কাজটা করব সেটা যখন আহ আমরা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করবো আমাদের ফিল্ড ওয়ার্কে বা হচ্ছে আমাদের ক্ষেত্র বিশেষে যেখানেই করি না কেন, সেটাকে আমরা বলতেছি ইনস্টল। আর এবং এখানে ইনস্টলের একটা ব্যাপার বলা হয়েছে, একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস একটা নামকরণ করা হয়েছে। এটার মানে কি, যে তুমি একটা অ্যানালাইসিস করেছো, অ্যানালাইসিস করে একটা রেজাল্ট পেয়েছো, তো রেজাল্টটাই আসলে স্ট্যান্ডার্ড হয়ে যাবে ওই মেথডের জন্য, হ্যাঁ।
ওই মেথডের জন্য স্ট্যান্ডার্ড হয়ে যাবে। যেমন হচ্ছে তোমাদের অনেকবারই বলেছিলাম ক্লাসের সময় যে আমরা কি করি, অপারেশন ব্রেকডাউন করি কোন একটা স্টাইলের। অপারেশন ব্রেকডাউন করে আমরা লাইনে দেই, দেওয়ার পরে হচ্ছে ক্যালকুলেশন করি যে এই স্টাইলটা কমপ্লিট করতে টোটালি ফুল বানাই, আমরা যদি গার্মেন্ট তৈরি করি, গার্মেন্টটা তৈরি করতে টোটালি আমার কেমন সময় লাগবে। ওই সময়টা আমরা রেকর্ড টেকর্ড করে দেন হচ্ছে ওটা ইন্টারন্যাশনালি আমরা সেট করে দেই যে হয়তো এরকম সময় লাগবে। তো ওরকম ইন্টারন্যাশনালি না করো, তুমি তোমার ফ্যাক্টরির ভিতরেই করো। যে মেথডটা তুমি স্টাডি করেছো ওটার জন্য যে সময়টা লাগবে, যা যে মেথডটা তোমার ইমপ্রুভ করেছো, সেই মেথডটা তখন পরবর্তী এর জন্য, প্রোডাকশনের জন্য স্ট্যান্ডার্ড হয়ে যাবে যে আমরা এটা ফলো করেই এখন কাজ করব। আমরা এই প্রসেসটা ফলো করেই কাজ করলে আমাদের ওয়েস্টেজ বলো, ডিফেক্ট পার্সেন্টেজ বলো, সবকিছুই কম হবে। ওকে, তো এই জন্যই বলা যে আমরা যখন কোনো কিছু ইনস্টল করব তখন সেটা আমাদের জন্য স্ট্যান্ডার্ড হয়ে যায়, যদি তুমি রাইট ওয়েতে করতে পারো। আর যদি দেখা গিয়েছে ওইটা ইনস্টল করার পরেও ঝামেলা হচ্ছে, তার মানে কি, ঝামেলা হচ্ছে মানে তোমার অ্যানালাইসিসটা ঠিকভাবে হয় নাই। যদি হইতো তাহলে রেজাল্টটাও তুমি ওরকম পাইতা। যেহেতু অ্যানালাইসিসটা ঠিকভাবে হয়নি তাই আমাদের ঝামেলা হচ্ছে। এই জন্যই বলা মেনটেন করতে হবে যে আমরা যেই মেথডটা বা যে স্ট্যান্ডার্ডটা আমরা ইমপ্লিমেন্ট করেছি সেই স্ট্যান্ডার্ডটা ঠিকঠাক ভাবে চলছে কিনা। হ্যাঁ, এটা মেনটেন যদি আমরা না করি তাহলে হবে না। এই লাইনে ছেড়ে দিয়ে চলে গেলাম বা একটা মেথড ইমপ্লিমেন্ট করে আমরা চলে গেলাম, কিন্তু ওইটা আমরা ম্যানেজ করার জন্য বা ওইটা যেন সুন্দরভাবে হয়, ঠিকভাবে চলে, এটা দেখার জন্য কোনো মানুষ নাই বা হচ্ছে কাউকে রাখিনি বা মেশিনের কোনো সিস্টেমও করিনি, তাহলে তো আসলে চলবে না। আমাদের এই জন্যই বলা, আমরা যখনই নতুন কিছু করি না কেন আমাদের অবশ্যই এটা কি করতে হবে, আমাদের বারবার এটা দেখতে হবে, মেনটেন করতে হবে যে আমরা নতুন যে সিস্টেমটা ইমপ্লিমেন্ট করেছি সেটা যেন চলমান থাকে। যদি না করি তাহলে কি হবে, আবার সেই ভেজাল দেখা দিবে, মানে ডিফেক্ট পার্সেন্টেজ গুলো বেড়ে যাবে, ওয়েস্টেজ বেড়ে যাবে, প্রোডাকশন রেট কমে যাবে, ইফিসিয়েন্সি কমে যাবে। মানে এই যে টার্ম গুলো আছে এগুলো তো খুব কমন ওয়ার্ড আমাদের প্রোডাকশন ফ্লোরে, তাই না? তো এইগুলো ভেজাল হবে, তো এগুলো যেন না হয় এই জন্যই আমরা মেনটেন করি। তো এইভাবে আমরা কি করতে পারি, কোনো একটা প্রোডাকশনের ক্ষেত্রে কোনো একটা মেথডের আমরা স্টাডি করতে পারি। এই কয়টা স্টেপস গুলো মনে রাখো, হ্যাঁ। এটার আবার ডিটেইল আছে, বর্ণনা দেওয়া এখানে, তোমরা এটা পড়ে নিও। আমি মুখে যা বললাম এই সেম কথাগুলোই এখানে দেওয়া আছে, একটু ডিটেল বর্ণনা করা আছে, কারণ পরীক্ষা যখন আসবে তোমাদের তো একটু ইলাবোরেট করেই লিখতে হয়, তো সেটার জন্য সাপোর্টিং হিসেবে এখানে আসলে দেওয়া। তারপরে বলা হয়েছে রেকর্ডিং টেকনিক্স। আমরা হচ্ছে রেকর্ডিং টেকনিকটা একটু আগে যে পড়লাম যে আমরা একটা জিনিস রেকর্ড করব, কিভাবে করব, যে আমার প্রিভিয়াস ইনফরমেশন কি আছে, প্রিভিয়াস ডাটা কি আছে, সেগুলো দিয়ে করব। তো সেগুলো কোন পদ্ধতিতে করতে পারি, যেখানে বিভিন্ন গ্রাফে রাখতে পারি, টেবিলে রাখতে পারি, বিভিন্ন মডেল হতে পারে, সেই মডেলে রাখতে পারি। এইগুলো দিয়ে আমরা কি করতে পারি, আমাদের আহ যে অ্যানালাইসিস এর বিষয়গুলো রেকর্ড করতে পারি। ওকে, নেক্সট হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট। আমরা হচ্ছে আমাদের ওয়ার্ক স্টাডি যদি বলি, ওয়ার্ক স্টাডি দুইটা ধাপে করি, আমরা মেথড স্টাডি করি, দেন হচ্ছে মেথড স্টাডি করার পরে আমরা হচ্ছে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট করি। ওয়ার্ক মেজারমেন্ট যেহেতু নামটাই আসছে মেজারমেন্ট, তার মানে কি আমার এক একটা কাজকে, হ্যাঁ, মানে এক একটা জবকে মেজার করতে হবে। হয়তো ওটা করতে আমার কেমন সময় লাগে, এখানে মেনলি হচ্ছে টাইম মেজারমেন্ট করে। এই এই দেখে কত সময় লাগে। তো ওয়ার্ক যেহেতু মেজার করে, তো এখানে কার টাইম মেজার করে, একজন ওয়ার্কারের টাইম, একটা মেশিনের টাইম মেজার করে, যেটা যেইভাবে কাজ করে। ওয়ার্কার যদি কাজ করে মেশিন দিয়ে তখন হচ্ছে ওয়ার্কারের টাইম মেজার করে। আর যদি কোনো একটা কাজ হয় শুধু মেশিন দিয়ে প্রোডাকশন হচ্ছে তখন হচ্ছে মেশিনের টাইম মেজার করে।
তো এই যে টাইম মেজারমেন্টটাকে আমরা বলতেছি ওয়ার্ক মেজারমেন্ট। এখানে কি হবে, প্রত্যেকটা ওয়ার্ককে আলাদা আলাদা, মানে জবকে আলাদা আলাদা ভাবে আমরা মেজার করব, ভেঙে 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 আমরা হচ্ছে মেজার করব। যেটা বলেছিলাম যে একটা প্রোডাকশন, সুইং প্রোডাকশন লাইনে 10টা মেশিন থাকলে 10টা মেশিনের প্রত্যেকটা মেশিন তো আর সেম টাইমে কাজ করবে না, করবে? স্লিপ জয়েনিং এ যত সময় লাগে, আমার বটম হেম করতে কি সেম সময় লাগবে? আর হচ্ছে নেক জয়েনিং এ কি সেম সময় লাগবে? অবশ্যই না। এক একটা, আমার জব এক এক রকম, সো আমার হচ্ছে টাইমিংটাও এক এক রকম হবে। তো এই জন্য আমাদের কি করতে হয়, স্পেসিফিক আমার জব কি হবে সেটা আগে ভালো করে ডিফাইন করতে হবে, করে দেন হচ্ছে আমরা বসবো সময় মেজারমেন্ট করতে। এখন এখানে একটা কথা বলা হয়েছে, এই যে আমরা এই ওয়ার্ক মেজারমেন্ট করি, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে, সবার প্রথম উদ্দেশ্যই হচ্ছে আমরা একটা টাইম বের করতে চাই যে এই প্রসেসটা কমপ্লিট করতে কি সময় লাগবে। যেটা বলেছিলাম এসএমবি, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, হ্যাঁ। এই স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালুটা কিভাবে আসছে? এইভাবেই আসছে যে আহ প্রত্যেকটা অপারেশন করতে আমার হচ্ছে কত সময় লাগতেছে, সেই সময়গুলো একসাথে অ্যাড করে দেন হচ্ছে ফাইনাল টাইমটা আমরা পাচ্ছি। এবং হচ্ছে দেখা হয় সেম টাইমিং আমার হচ্ছে অন্য আরেকটা স্টাইলের ক্ষেত্রে সেম যদি হয়, মানে ওয়ে অফ সুইং যদি সেম হয়, সেটার ক্ষেত্রেও কি সেম টাইমিং লাগতেছে কিনা, এইভাবে আমরা কি করি, স্ট্যান্ডার্ড সেট করে দিই। তো যাই হোক, এইভাবে আমরা হচ্ছে টাইম টাইম পাইলাম, স্ট্যান্ডার্ড আউটপুটও পাইলাম। তারপরে হচ্ছে এর মাধ্যমে আমরা কি করি, ওয়ার্কারের পারফরমেন্সও মেজার করতে পারি। কিভাবে কেউ ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা সেটা মেজার করতে পারি। যদি আমরা বলি যে স্লিপ জয়নিং এ 0.30 সেকেন্ড টাইমিং লাগে, এখন যেই ওয়ার্কার এই কাজটা করতেছে তার কিন্তু এর চেয়ে বেশি সময় লাগার কথা না। সে যদি এর চেয়ে বেশি সময় লাগায়, তার মানে কি, তার পারফরমেন্স রেটটা কিন্তু খারাপ, তার পারফরমেন্স ভালো না, হ্যাঁ। সে হচ্ছে এখানে হচ্ছে ঝামেলা করছে, বা এখানে কোনো বা সময় নষ্ট করতেছে, বা ইচ্ছে করে করতেছে। যেটাই করুক, তার পারফরমেন্সটা তুমি মেজার করতে পারবা। আর আমরা পারফরমেন্স মেজারটা করি হচ্ছে টাইমের উপরে, হ্যাঁ। আমার টাইমটা যদি ঠিকঠাক থাকে, আমি যদি সঠিক সময়ের মধ্যে আমার রিকোয়ার্ড কোয়ান্টিটির প্রোডাক্ট বানাই দিতে পারি, তাহলে কিন্তু আমি বলবো যে পারফরমেন্স ভালো ওয়ার্কারের। আর যদি না পারে সে, তাহলে বলবো তার পারফরমেন্স ভালো না। তো এই জন্য বলা, ওয়ার্কারের পারফরমেন্স আমরা মেজার করতে পারি এই ওয়ার্ক মেজারমেন্টের মাধ্যমে। তারপরে টু প্ল্যান ওয়ার্কফোর্স নিডস, যে তোমার প্রয়োজন আছে কিনা। তুমি মেজারমেন্ট করলেই তো বুঝবা যে এখানে আরেকটা এক্সট্রা 10টা মেশিনের ক্ষেত্রে আমার 10টা মেশিন দিয়েই হবে কিনা, নাকি হচ্ছে আমার এক্সট্রা আরো মেশিন ঢুকাইতে হবে। এগুলো আমরা মেজার করি। আমাদের ক্যাপাসিটি কেমন আছে, যে এটা আমরা ক্যাপাবল কিনা ইয়ে করতে, প্রোডাকশন করতে, সেটা আমরা মেজার করি এটার মাধ্যমে, হ্যাঁ। এই কারণ কি, ওয়ার্ক মেজারমেন্ট করে তোমার হচ্ছে কত সময় লাগতেছে, এই সময়ের সাথে প্রোডাকশনের যেই আমাদের একটা রিলেশন আছে, যে এত সময়ের মধ্যে আমরা এত কোয়ান্টিটির একটা প্রোডাক্ট বানাবো, সেটার মাধ্যমে আমরা কি করি, ক্যাপাসিটি ক্যালকুলেশন করি। আচ্ছা, তারপরে বলছি টু কম্পেয়ার ওয়ার্ক মেথডস। আর হচ্ছে ওয়ার্ক মেজারমেন্টটা যখন করা হয়, তুমি কিন্তু মেথড গুলোর মধ্যে কম্পারিজন করতে পারো। যে আমার আহ, এই মেথডে যদি কাজ করি, নাম্বার ওয়ান মেথড যদি বলি এটাতে কাজ করলে আমার কেমন হচ্ছে, 2 নাম্বার মেথডে যদি কাজ করি, এইভাবে মেশিন সেট আপ করি, ওভাবে করি, করলে আমার কেমন হচ্ছে, আমরা সুন্দর করে একটা আম, পার্থক্য করতে পারি। তারপরে হচ্ছে আমরা এই সময়টা আসলে মেইন তো এখানে টাইম ক্যালকুলেশন। টাইমটা ক্যালকুলেশন হয়ে গেলে তুমি তোমার প্রোডাকশনের যে শিডিউলিংটা করা, সেটা কিন্তু ঠিকঠাক ভাবে করতে পারতেছো। উইদাউট এনি টাইম তুমি শিডিউলিং কিন্তু করতে পারো না। এই জন্যই বলা, শিডিউলিংটাও আমরা এটার মাধ্যমে করতে পারি। এবং হচ্ছে সময়টা জানা থাকলে কত, ওই যে ওয়ার্কারদের তো বেতন দেওয়া হয় কিছু কিছু জায়গায়, তোমার ওয়েজ সিস্টেম, মানে ডেইলি বেসিসে তুমি যতটুকু কাজ করবা, যতক্ষণ কাজ করবা, ডেইলি টাকা তুমি হয়তো ডেইলি পেয়ে যাবে। ওরকম সিস্টেম যদি থাকে, তখন সেইটা বের করতে সহজ হয় কি আর, যে সে কত ঘন্টা কাজ করেছে, ঠিক সময় মতো কাজ করেছে কিনা। অনেকে 6 ঘন্টা করে, অনেকে 8 ঘন্টা করে। তো সময় মেজারমেন্টটা হইলে আমরা হচ্ছে এটা বের করতে পারি। এখন বলা হয়েছে এই যে আমরা ওয়ার্ক মেজারমেন্ট করবো, এটা কোন পদ্ধতিতে করি, হ্যাঁ, টেকনিকটা কি।
আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা কি করি, রিপিটেটিভ ওয়ার্কেরও ওয়ার্ক মেজারমেন্ট করতে পারি, নন রিপিটেটিভ কাজেরও করতে পারি। নাম থেকেই বুঝতেছো যে কাজটা আমরা কি করব, ডেইলি একই কাজ করতেছি, সেটারও ওয়ার্ক মেজারমেন্ট করতে পারি। আর আচ্ছা, ডেইলি যদি ডিফারেন্ট কাজ করি বা হচ্ছে ডেইলি না করি, আমরা হচ্ছে এক সপ্তাহ পর, এক মাস পরে ডিফারেন্ট কাজ করি, সেটাকে আমরা বলি নন রিপিটেটিভ ওয়ার্ক। ঠিক আছে। তো টেকনিক্স গুলো কি কি, টেকনিক গুলো বলতে বোঝাইতেছে আমরা মেনলি হচ্ছে টাইম স্টাডি করি। সবার প্রথমে বলেছিলাম যে আমরা হচ্ছে সময় স্টাডি করি, তারপরে ওই টাইমটাকে সিনথেসিস করি, তারপরে ওয়ার্কটাকে স্যাম্পলিং করি, মানে হচ্ছে ওইটাকে আমরা স্যাম্পল হিসেবে লাগাই, স্যাম্পল হিসেবে ট্রায়াল ভার্সন হিসেবে দেই। যে স্যাম্পল বলতে ছোট একটা রুমের মধ্যে নিয়ে ওখানে হচ্ছে 10টা মেশিন সেট আপ করে আগে দেখি যে কেমন সময় লাগবে, ঠিকঠাক টাইম মতো আমরা পারতেছি কিনা। তারপর হচ্ছে ওইটা অ্যানালাইসিস করা, যদি হয় গুড, না হলে হচ্ছে আরো স্টাডি করা। তারপরে প্রি ডিটারমাইন মোশন আর টাইম স্টাডি, এটা মানে হইতেছে আমরা একটা অ্যাজাম্পশন করে নিই আগে থেকে যে আমার এখানে এই মেশিনটা কতক্ষণ চলবে, এবং হচ্ছে মেশিনটায় কত সময় লাগবে, বা এই ওয়ার্কটা ডান করতে আমার কত সময় লাগবে। এগুলোকে আমরা আগে থেকে ডিটারমাইন যদি করি, তখন আমাদের তখন প্রি ডিটারমাইন মোশন আর হচ্ছে টাইম স্টাডি বলে। তো এখানে একটু ডিটেল দেওয়া আছে। টাইম স্টাডি আমরা কাকে বলবো, টাইম স্টাডি হচ্ছে যে স্পেসিফিক একটা জব করতে আমার ঠিক কত সময় লাগে সেটা যখন আমরা অ্যানালাইসিস করব। আর হচ্ছে এর আগের এটা কি ছিল আমাদের, ওয়ার্ক ওয়ার্ক মেজারমেন্ট, তাই না? ওয়ার্ক মেজারমেন্ট হচ্ছে টোটাল আমার যেই ইয়েটা ছিল, কাজটা ছিল, ওই কাজের মধ্যে প্রত্যেকটা জব করতে কত সময় লাগবে। ওই প্রতিটা জবের একটা জবকে আমরা যখন নিব, একটা জব করতে আবার কত সময় লাগে, সেটাকে আমরা বলতেছি টাইম স্টাডি। কিন্তু হচ্ছে কত সময় লাগে সেটাও শুধু এখানে মেজারের বিষয় না, মেজারের বিষয় হচ্ছে ওই কাজটা তুমি আসলে তোমার যে পারফরমেন্স লেভেলটা দিয়ে পারফর্ম করার কথা ছিল, সেই লেভেলে তুমি আপ টু দা মার্ক করতে পারতেছো কিনা, সেটাও এখানে দেখে। যে টাইম স্টাডিতে আসলে দেখে স্ট্যান্ডার্ড আমাদের যে টাইমটা সেট করা, সেই টাইমের সাথে আমার প্রোডাকশন ফ্লোরে যে প্রোডাক্ট চলছে সেটা টাইম মিলতেছে কিনা, হ্যাঁ, সেটাও অ্যানালাইসিস করা এখানে কাজ। তো তুমি যখন টাইম স্টাডি করবা, তোমার কি কি স্টেপস ফলো করতে হবে, এই স্টেপস গুলো দেখো এখানে একটু অন্য কালি দিয়ে সুন্দর করে ব্রড করে দেওয়া, যে পয়েন্ট গুলো যেন মনে রাখো, আর বাকি কথাগুলো তো তোমরা নিজেরা একটু মানিয়ে লিখতে পারবা। তোমার প্রথমে বলেছে অবটেনিং এন্ড রেকর্ডিং, এই স্টেপটা সেম আমরা একটু আগে যে মেথড স্টাডি পড়েছি, সেম ওইটার মতোই। অবটেইন করব মানে হচ্ছে আমি কোনটার উপরে কাজ করতে চাই সেটা অ্যানালাইসিস করা। তো সেম ওইভাবেই আমরা কি করব, কোনটা আসলে টাইম স্টাডি করতে চাই সেইটা আগে সিলেক্ট করা, হ্যাঁ, সেই জিনিসটা সিলেক্ট করা, এবং হচ্ছে রেকর্ডিং করা, মানে হচ্ছে প্রিভিয়াস ডেটা গুলো আমরা দেখবো, দেখে দেখে অ্যানালাইসিস করব যে দরকার আছে কিনা। তারপরে হচ্ছে আমার যে অপারেশন আছে, সেই অপারেশন মানে আমার কাজটাকে বিভিন্ন ভাবে ব্রেকডাউন করবো, বিভিন্ন এলিমেন্টস এ ব্রেকডাউন করবো। যেমন কেউ যদি বসে থাকে, সেটাও একটা এলিমেন্ট হবে। ওখানেও একটা সময় থাকে, তাই না? অ্যালাউন্স আমরা যে বলি যে রিল্যাক্স নিতেছো বা একটু রেস্ট নিচ্ছ, ওইটার একটা অ্যালাউন্স থাকে। বা হচ্ছে পানি খাইতেছো, সেটার একটা অ্যালাউন্স থাকে। লাঞ্চ করতেছো, অ্যালাউন্স, এগুলো হচ্ছে টাইমিং অ্যালাউন্স। তো এইভাবে আমরা বিভিন্ন এলিমেন্ট আমরা ভাগ করতে পারি আমাদের অপারেশনটাকে। তারপরে হচ্ছে ডিটেল ব্রেকডাউনটাকে আমরা অ্যানালাইসিস করে দেখবো যে ঠিকঠাক আছে কিনা, এক্সামিন করব, হ্যাঁ। আর মেজারিং এন্ড রেকর্ডিং দ্য টাইম টেকেন, এটা তো বুঝতেই পারতেছো, এক্সামিন করার সময় আমরা পেয়ে যাব যে আমার এই কাজটা করতে কেমন টাইম লাগে। এবং সেখান থেকে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা রেটিং দিতে পারবো। এটা টাইমিংটা একটা স্ট্যান্ডার্ড টাইম হইতে পারে যে কেমন, সেটা আমরা এখানে দিতে পারি। সেখান থেকে আরেকটা কথা বলা হয়েছে, এক্সটেন্ডিং দ্য অদার টাইম টু বেসিক টাইম। বেসিক টাইম হচ্ছে আমাদের নর্মাল যে টাইম, সেইটাকে বোঝানো হয় যে একটা কাজ করতে নর্মালি কত সময় লাগার কথা।
সেটা বের করা, এবং হচ্ছে সেখান থেকে আমরা কি করি, নর্মাল তো এটা প্রোডাকশন করতে বা হচ্ছে এটা লাইনে এটা গার্মেন্টস সুইং হইতে এত সময় লাগে পাইলাম, বা নর্মালি এত সময় লাগে। তারপর আমরা কি করি, ওটার সাথে বিভিন্ন অ্যালাউন্স দিই, কারণ কি একটা কাজ কন্টিনিউয়াস কোনোদিন হবে না। নাম আমরা বলি কন্টিনিউয়াস, বাট হচ্ছে একদম নন স্টপ 24 ঘন্টা উইদাউট মিসিং এ সেকেন্ড, হ্যাঁ, এরকম কোনোই হয় না। তো এই জন্যই আমরা কি করি, বিভিন্ন অ্যালাউন্স দিয়ে দেন টাইমিংটাকে দিই। ধরো একটা গার্মেন্ট তৈরি করতে যেখানে 4 মিনিট লাগে, আমরা অ্যালাউন্স টালাউন্স সহ 5 মিনিট দিতে পারি। হুম, সেইভাবেই আসলে স্ট্যান্ডার্ড একটা টাইম সেট হয়ে যায়, বা হচ্ছে আমরা যেটা বলি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, সেটা আমরা সিলেক্ট করতে পারি। ওকে, তো স্টেপস গুলো আমরা যদি ভালো করে খেয়াল করি, আমি আবার একটু রিপিট করতেছি। সবার প্রথমে আমরা কি করতে চাই, কোন কাজটাকে আসলে মেজার করতে চাই, কোন কাজে টাইম স্টাডি করতে চাই, সেটাকে আমরা সিলেক্ট করবো, এবং প্রিভিয়াস যে ডাটা আছে বা হচ্ছে স্টাডি আছে সেগুলো আমরা নিব, নিয়ে অ্যানালাইসিস করব, করে টোরে আমরা হচ্ছে একটা টেকনিক বের করব। এখন হচ্ছে উম, ওগুলো তো করলাম, করার পরে যেহেতু আমরা সময় নিয়ে রেকর্ডিংটা করব, তো আমাদের এই জন্যই কি করতে হবে, প্রত্যেকটা কাজকে সুন্দরভাবে ব্রেকডাউন করতে হবে, যার নাম আমরা বলি অপারেশন ব্রেকডাউন। প্রত্যেকটা কাজ আলাদা আলাদা ভাবে হবে, মানে একজন সেপ জয়েন করবে, একজন হচ্ছে সাইড হেম করবে, নেক জয়েন করবে, বটম হেম করবে, লেভেল লাগাবে, এই কাজগুলোকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করলাম, সেটা হচ্ছে ব্রেকডাউন। করার পরে কত সময় লাগতেছে সেটা মেজার করলাম, তারপরে একটা রেটিং দিলাম যে এমন এমন ইয়ে লাগে। তারপরে হচ্ছে সময় নর্মাল টাইম কত লাগে সেটা মেজার করলাম, কিছু অ্যালাউন্স থাকে সেই অ্যালাউন্স গুলো দিলাম, দেওয়ার পরে আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড যে সময় ওই অপারেশনের জন্য, হ্যাঁ, সেটা হয়ে যাবে। এখানে বলেছে জব ইনটু এলিমেন্টস, একটা জবকে তুমি ব্রেকডাউন করেছো, এখন বিভিন্ন এলিমেন্টস এ করতে পারো ব্রেকডাউনটা। এখানে সুন্দর করে টাইপস আছে এলিমেন্টস এর, আমরা যদি ডিরেক্ট এসে যাই তাহলে দেখবো সবার প্রথমে বলা হয়েছে কি হইতে পারে, আগে দেখতে হবে কাজটা কি রিপিটিটিভ কিনা, মানে একই ধরনের কাজ বারবার করতেছে কিনা। দেখো যে মেশিনে যে স্লিপ জয়েন করতে বসে, সে ওই দিন সারাদিনই স্লিপই জয়েন করে, তো এটা একটা রিপিটিটিভ ওয়ার্ক। হ্যাঁ, এটাকে আমরা বলি রিপিটিটিভ, যে একই কাজ বারবার করতেছে, বা একটা সাইকেলে বারবার হইতেছে, যে 10টা মেশিনে যে প্রোডাকশন হইতেছে, এই 10টা কাজ করে সেম সেম আউটপুটে পাচ্ছি, 10টা কাজ করে সেম আউটপুট পাচ্ছি, একই জিনিস। হ্যাঁ, তো এই জন্য বলা, বেরোচ্ছ, লক লাগাই যে উপরে খুলতে পারবা? ঠিক আছে, ফোন দিও আমাকে। তো সেটা করতে পারে। তারপরে বলা হয়েছে অকেশনাল এলিমেন্ট, মানে হচ্ছে তোমার যেই কাজটা তুমি ডেইলি বেসিসে করো না, মানে সাইকেল অনুযায়ী করা হয় না, কিন্তু হচ্ছে করা লাগে মাঝে মাঝেও করি আমরা, সেই জিনিসটাকে আমরা বলতেছি অকেশনাল এলিমেন্ট। ওকে, তো যেমন এখানে সুন্দর করে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে যে আমরা যদি মেশিন সেট আপ করি, এটা হচ্ছে আমাদের করতেই হয়, তাই না? এটা তো আর না করে আমরা প্রোডাকশন করি না বা সুইং করি না। কিন্তু আবার এটা কিন্তু ওই যে প্রত্যেকটা গার্মেন্ট তৈরির ক্ষেত্রে বারবার সেট আপ করি না। তো এটা অকেশনাল। অকেশনাল হচ্ছে যখন আমরা একটা স্টাইল আমাদের গার্মেন্ট সরি লাইনে দিই, তখন দেয়ার আগে মেশিনটা সেট আপ করে নেই, এরপর আর লাগে না। প্রোডাকশন শেষ হবে, ওইটার মানে রিকোয়ার্ড যে কোয়ান্টিটি আছে ওই কোয়ান্টিটির প্রোডাকশন শেষ হবে, স্টপ, আবার নতুন শুরু হবে, আবার নতুন করে মেশিন সেট আপ করবো। সেটা হতে পারে, সেটাকে আমরা বলতে পারি অকেশনাল এলিমেন্ট। কিছু আছে কনস্ট্যান্ট এলিমেন্ট, যেটা তোমার প্রতিদিনই করতে হয়, মানে এটা নর্মাল নর্মাল একটা কাজ, এটা করতেই হয়, না করলে হয় না, সেটাকে আমরা বলি কি কনস্ট্যান্ট। যেমন হচ্ছে বলা হয়েছে এসে আগে কি করা, তুমি যখন মেশিনটা চালু করবা এটার জন্য সুইচ অন করতে হয়, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ডেইলি কাজ। আরেকটা হচ্ছে ভেরিয়েবল এলিমেন্ট,
নামই ভেরিয়েবল যেহেতু, তার মানে হইতেছে কি আমাদের নিশ্চয়ই কোনোটার সাথে কোনোটার একটা সম্পর্ক আছে, একটা চেঞ্জ হলে আরেকটাও চেঞ্জ হবে। সেই রকম যদি কিছু হয়ে থাকে তখন আমরা তাকে ভেরিয়েবল এলিমেন্ট বলি। আচ্ছা, দেখো ডেফিনেশনটা বলা হয়েছে, দ্য বেসিক টাইম ভ্যারিজ ইন রিলেশন টু সাম ক্যারেক্টারিস্টিক অফ দ্য প্রোডাক্ট। বেসিক টাইম মিনস নর্মাল টাইম, তাই না? নর্মাল টাইমটা চেঞ্জ হইতে পারে তোমার যদি ওই প্রোডাক্টটা তৈরি করার সাথে কিছু যে ক্যারেক্টারিস্টিক আছে, সে ক্যারেক্টারিস্টিক বা প্রসেসে কোনো একটা সিস্টেমে যদি চেঞ্জ হয়, তখন আমার বেসিক টাইমটাও চেঞ্জ হবে। যেমন আমরা যদি বলি এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে আমাদের এই র ম্যাটেরিয়াল গুলো আনা নেওয়া করতে হয়। আমার কাটিং সেকশন থেকে আমার র ম্যাটেরিয়াল গুলো যখন আমার সুইং সেকশনে আসবে, এই টাইমিংটা একটা ক্রুশিয়াল টাইমিং। হ্যাঁ, এখানে ডিপেন্ড করতে পারে। এখানে তুমি যদি আনা নেয়ার সময়টা একটু বেশি লাগায় নাও, তাহলে তোমার কাজে টোটাল যে সময়টা ছিল ওইটার উপরে হুম কি করতে পারে, ইম্প্যাক্ট ফেলতে পারে। অথবা হচ্ছে এরকম হয় তুমি কম সময়ের মধ্যে এনে ফেলছো, প্রোডাকশন শুরু হয়ে গেল, তো ওইটাও একটা প্রভাব। তো এই জন্যই বলেছে আমাদের এই ভেরিয়েবল ইলেভেন মানে একটার সাথে আরেকটা সম্পর্কিত সময়টা, এই ডাইমেনশন বলো, ওয়েট বলো, কোয়ালিটি বলো, এগুলোর সাথে জড়িত। এমন যদি হয়, আমরা কোয়ালিটি নিয়ে যদি বলি, তুমি ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট এনেছো, তোমার টাইম ঠিক থাকবে। আর খারাপ কোয়ালিটি যদি প্রোডাক্ট আনো, র ম্যাটেরিয়াল আনো, তখন কি হয়ে যাবে? ওই খারাপটারে আগে ঠিক করতে হবে, তারপর না তুমি শুরু করবা, তাই না? এই জন্যই বলা, আমার তখন টোটাল যে টাইমিংটা থাকবে, টাইমিংটার উপর অনেক ইম্প্যাক্ট ফেলবে, চেঞ্জ হয়ে যাবে, একদম ঘুরে যাবে। হুম। ম্যানুয়াল এলিমেন্ট যেটা হচ্ছে আমরা হাতে যে কাজটা করি, যেহেতু এটা হ্যান্ড জব, মানে ডিরেক্ট আমার কায়িক শ্রম করতে হয়, ওয়ার্কারদের কাজ। তো ওয়ার্কার মাঝে মাঝে টেস্ট টেস্ট নেয়, ইয়ে টে করে, সেটা হচ্ছে ম্যানুয়াল এলিমেন্ট হইতে পারে। মেশিন এলিমেন্ট, একটা মেশিন দ্বারা যদি আমরা কোনো কিছু পারফর্ম করি, তখন তাকে মেশিন এলিমেন্ট বলে। যে আমি যদি কেচি দিয়ে কোনো কিছু কাটি বা নাইফ দিয়ে কোনো কিছু কাটি, তো এটা একটা মেশিন দিয়ে করতেছি। সেটাই কেমন লাগে বা সময় লাগে, বা কিছু জায়গায় থাকে অটোমেটিক তোমার ট্রিমার লাগানো থাকে, ট্রিম করে ফেলে সুতা, তোমার হচ্ছে ওই সেলাইয়ের পরে আর কাটতে হয় না কিছুতে, অটোমেটিক ওইটা ট্রিম করে। ওইটা হইতে পারে। গভর্নিং এলিমেন্ট হচ্ছে তোমার মানে সাপোর্টিং এলিমেন্ট বলে, এটা কোন একটা কাজ করতেছো, সাপোর্ট হিসেবে কেউ আছে কিনা, তখন এটাকে গভর্নিং এলিমেন্ট বলে। যেমন বলা হচ্ছে বয়েল কেটেল অফ ওয়াটার ওয়াইল সিটিং আউট টি পট এন্ড হচ্ছে কাপ। আর হচ্ছে একটা আমরা যখন চা বানাইতে যাই, সাথে কি আমার কাপ পিরিচও সেট করতে হয়, সাথে আবার পানিও গরম করতে হয়, কারণ ওখানে চাটা বানিয়ে আমরা ঢালবো কিন্তু ওই সার্ভিং যে ডিশ আছে সেখানে। তো এটাকে আমরা গভর্নমেন্ট এলিমেন্ট বলতেছি, গভর্নিং এলিমেন্ট। আর ফরেন এলিমেন্ট হচ্ছে যদি আমার আহ আহ কোন একটা ইয়ে করতেছো, স্টাডি করতেছো, বাট হচ্ছে পাচ্ছ না, কি কারণে এই জবটা আমাদের ইনকমপ্লিট হচ্ছে বা প্রবলেমেটিক হচ্ছে, এটা তুমি হয়তো খুঁজে পাচ্ছ না। বা হচ্ছে কোনো একটা প্রবলেম হঠাৎ করে দেখা দিল তোমার মেশিনে, না অন্য কোনো কারণে দেখা দিল, হয়তো তুমি মেশিনে কাজ করতেছিলা, পাওয়ার শাট ডাউন হয়ে গেছে হোল ফ্যাক্টরির। তো এগুলোকে আমরা বলতেছি ফরেন এলিমেন্ট, মানে আনএক্সপেক্টেডলি যদি কোনো কাজ হয়ে থাকে। এগুলো হচ্ছে এলিমেন্টস। এইভাবে আমরা কি করব, আমাদের যেই সময় মেজারমেন্ট করতে গেলে আমাদের কাজগুলোকে এইভাবে বিভিন্ন এলিমেন্টসে ভাগ করবো, যে কোথায় কোথায় সময় লাগতে পারে। হ্যাঁ, উদ্দেশ্য কি? টাইমিংটা বের করা। আমরা তো ইয়ে করব, টাইমিংটা রেকর্ড করব না? রেকর্ড করতে গেলে, টাইমিংটা বের করতে গেলে অ্যাকচুয়াল টাইমিং এর সাথে আমরা কি করি, এই যে এক্সট্রা যে এগুলো করলাম এগুলো অ্যাড করি, অ্যালাউন্স হিসেবে অ্যাড করে দেই, যাতে হচ্ছে আমার টোটাল সময়টার উপরে কোনো প্রভাব না পড়ে। আচ্ছা, তো এখানে বলা হয়েছে আমরা যখন সময় রেকর্ড করি, আল্লাহ আকবার, দুইটা পদ্ধতিতে করি। হ্যাঁ, কোনটা করলে ভালো হয়? এটা হচ্ছে কিউমুলেটিভ টাইমিং, যেটা এটা হচ্ছে করে, এইটার সিস্টেমটা কি, আমরা আহ, যখন কোন স্টাডি করি,
এই স্টাডির শুরু থেকে একদম শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্টপ ওয়াচ অন করে রাখি। মানে আমার 1 নম্বর মেশিনের কাজ শুরু হয়েছে, শুরু করলাম, স্টপ ওয়াচটা অন করলাম। 10 নম্বর মেশিনের যে কাজ শেষ হয়েছে, স্টপ ওয়াচও বন্ধ করে দিলাম। সাথে আরো বলেছে যে আমরা যে এলিমেন্ট গুলো যদি ডিভাইড করি, এলিমেন্ট গুলো ডিভাইড করলে সেই এলিমেন্ট গুলোতেও কেমন সময় লাগতেছে, আমরা ওই প্রত্যেকটা এলিমেন্ট শেষ হয় আমাদের রেকর্ড কি করি, বন্ধ করি। আচ্ছা, অবটেন বাই সাবসিকুয়েন্ট সাবট্রাকশন। আর হচ্ছে তুমি যদি ইন্ডিভিজুয়াল অপারেশনের টাইমিংটা বের করতে চাও, তখন কি করতে হবে, প্রথমটার সাথে দ্বিতীয়টার একটা পার্থক্য বা দ্বিতীয়টার সাথে তৃতীয়টার একটা পার্থক্য যদি করি, আমার হচ্ছে ওই এক্স্যাক্টলি কত সময় লেগেছে একটা অপারেশন করতে, সেটা করতে পারি। আর এটার মাধ্যমে হয় কি, কিউমুলেটিভ যে টাইমিং, যেহেতু আমরা এখানে এটা স্টপ ওয়াচ, এটা কিন্তু স্টপ ওয়াচে করা হয়, হ্যাঁ, স্টপ ওয়াচ ব্যবহার করতেছি তো আমার এখানে প্রত্যেকটা কাজ করতে যাব যদি বলি কত সময় লাগতেছে, এটা আমরা নোট ডাউন করতেছি, বলতেছি, আর বলছি মোটামুটি ভালো থাকে এবং তাড়াতাড়ি আমরা কি করতে পারি, আমাদের ওয়ার্ক স্টাডিটা বা টাইম স্টাডিটা করতে পারি। এখানে দেখো একটা কথা বলেছে, ফ্লাই ব্যাক টাইম, এটা একটা পদ্ধতি। এখানে স্টপ ওয়াচটা কি করি, হাতেই থাকে, কিন্তু এখানে আমরা প্রত্যেকটা এলিমেন্ট শেষ হয়, স্টপ ওয়াচটা বন্ধ করে আমরা আবার পরের এলিমেন্টটা যখন ক্যালকুলেশন করতে যাই, উঠাতে কত সময় লাগছে আবার নতুন করে ব্যাক করে আবার ক্যালকুলেশন করি। মানে হচ্ছে স্টপ ওয়াচটা আবার কি করি, জিরোতে নিয়ে আসি, নিয়ে এসে 2 নম্বর এলিমেন্টটা করতে আমার কত সময় লাগছে সেটা ক্যালকুলেশন করি। তো এখানে কি হয়, আমার যদি 10টা এলিমেন্ট হয়, 10টার জন্য 10টা টাইমিং পাওয়া যায় এবং বারবার লিখতে হয় বা হচ্ছে নোট ডাউন করতে হয়। আর আগের যে পদ্ধতিটা ছিল, 1 নম্বর এলিমেন্ট শেষ, তুমি স্টপ করলা, 2 নম্বর এলিমেন্ট শুরু, আবার ওখান থেকে যেখানে স্টপ হয়েছে আবার সেখান থেকে টাইমিংটা ঘোরা শুরু করছে, তাহলে হয় কি, একেবারে তুমি 10 নম্বর মেশিনে গেলে টোটাল কত সময় লাগলো এক ইয়েতে বসাতে জেনে যাচ্ছ। আর ফ্লাইব্যাক টাইমিং এ হয় কি, এক বছর জানতে পারতেছে না, যেহেতু তোমার প্রত্যেকটা এলিমেন্টে এসে এসে বা প্রত্যেকটা জবে এসে এসে থামতে হইতেছে এবং আবার নতুন করে রেকর্ড নিতে হইতেছে, তো এটা টাইম কনজিউমিং। তাই হচ্ছে তোমাদের এখানে বলা আছে যে কিউমুলেটিভ আমরা যদি টাইম রেকর্ড করি আর হচ্ছে ফ্লাইব্যাক টাইম রেকর্ড করি, ইন্ডাস্ট্রিতে কোনটা প্রেফার করা হয়। আচ্ছা, প্রেফারেন্স যদি বলি, এখানে হচ্ছে কিউমুলেটিভটা প্রেফার করে, কারণগুলো কি এখানে সুন্দর করে দেওয়া আছে যে এটা অ্যাকুরেসি পায় এবং তাড়াতাড়ি হয়। এর মোটামুটি আমি তোমাদের কারণগুলো বলেছি ডেফিনেশনের ক্ষেত্রে। তো কোনটা ভালো হয় সেটা আমরা দিতে পারি। আল্লাহু আকবার। তারপর আরেকটা বলছে পারফরমেন্স তুমি রেটিং দিবা, হ্যাঁ, পারফরমেন্স রেটিংটাও আমি একটু আগে বলেছিলাম না, ওই যে ওয়ার্কাররা যে কাজ করতেছে, ওই ওয়ার্কার কেমন ভাবে কাজ করতেছে, তার কাজটা, আহ একটু লাইনে থাকো সবাই। আসসালামু আলাইকুম। আসো আসো, কঠিন মার কোলে আসো, তাড়াতাড়ি আসো। একজন অপারেটর, একজন ওয়ার্কার কতটুকু সময় নেবে এবং হচ্ছে সে স্ট্যান্ডার্ড সময়ের সাথে তার যতটুকু কাজ করার কথা সে আসলে এটা করতে পারতেছে কিনা, হ্যাঁ, এটা আমরা কি করতে পারি, মেজার করতে পারি এটার মাধ্যমে। সে হচ্ছে আহ, অনেক সময় দেখা যায় তোমার স্ট্যান্ডার্ড একটা টাইম দেয়া থাকে যে সেই টাইমে অনেকে হচ্ছে ওই টাইমের মধ্যে শেষ করে, অনেকে আবার হচ্ছে ওই টাইমেরও আগে শেষ করতে পারে।
ডিপেন্ড করে, অনেকে আছে না একটু ভালো কাজ করে, ফার্স্ট ফার্স্ট কাজ করে, তো তার ইয়েটা ভালো হবে, অবশ্যই বলবো পারফরমেন্স ভালো। কিন্তু এমন না যে ফার্স্ট কাজ করতে যে এবার ভুল টুল করে ফেলা, ওরকম যেন না হয়, হ্যাঁ। আবার অনেকে আছে কি করে, খুদাই সময় নষ্ট করে, আস্তে আস্তে কাজ করে, স্পিড কমিয়ে দেয় কাজের। তো ওগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, মেজার করতে পারি তার পারফরমেন্সটা কেমন ছিল। আবার এই যে পারফরমেন্স আমরা যখন মেজার করি, আমাদের কিছু জিনিস একটু অ্যানালাইসিস করতে হয়, যে কিছু আহ, কি বলছে এখানে ফ্যাক্টর থাকে যেটা আমাদের এই পারফরমেন্সটাকে এফেক্ট করতে পারে, যেটা হচ্ছে আউটসাইড অফ দ্য কন্ট্রোল অফ ওয়ার্কার্স। এখানে আছে একটা হচ্ছে ওয়ার্কারের কন্ট্রোলের বাইরে কিছু ফ্যাক্টর থাকে, আবার কিছু ফ্যাক্টর থাকে তোমার ওয়ার্কারের কন্ট্রোলের ভিতর। তো দুইটাই কথা বলা হয়েছে। আমরা প্রথমটা যদি দেখি, ভেরিয়েশন ইন দ্য কোয়ালিটি অর আদার ক্যারেক্টারিস্টিক অফ ম্যাটেরিয়াল ইউজ। মানে কি, তোমাদের যে প্রোডাকশন চলতেছিল ওখানে হচ্ছে, আমি যদি হয় এতদিন যে ম্যাটেরিয়াল দিয়ে কাজ করেছো ওটা ভালো ছিল, এখন আহ, আসতে পারে খারাপ ম্যাটেরিয়াল আসতে পারে। তো তখন হয় কি, কাজে ধীর গতি চলে আসে, মানে মেশিন এবং ম্যাটেরিয়ালের যদি কোনো ডিফেক্ট থাকে, ডিরেক্ট কথা যেটা, সেটা কিন্তু আমাদের হাতে নাই, এটা আমাদের হাতের বাইরে, হ্যাঁ। তো সেই জিনিসগুলো বলতেছে যে এগুলো তখন আমার কাজ করার যে গতিটা, সেই গতিটাকে স্লো করে দিবে। তারপরে তুমি হয়তো যে মেশিন দিয়ে কাজ করতেছো, হ্যাঁ, সে মেশিনে কোনো ডিস্টার্ব যদি হয়ে যায় হঠাৎ করে, এটা তো আর তোমার ফল্ট না। তো এতে কি হবে, তোমার কাজের গতিটা ধীর হয়ে যাবে, কাজ করতে সময় বেশি লাগবে। তারপরে যদি এমন হয় যে মেথডে হঠাৎ করে কোনো চেঞ্জ করা হয়েছে যেটা তোমাকে ট্রেন্ড আপ করা হয়নি, তো সেটাও কি করতে পারে, আমাদের কাজকে ডিলে করতে পারে। বা এখানে শুধু কাজ না, ওই পারফরমেন্সটাকে ইফেক্ট করবে কি, আর এই জিনিসগুলো যেগুলো আমাদের হাতের বাইরে। আর হচ্ছে এখানে ক্লাইমেটের কথা বলা হয়েছে, এবং আদার কন্ডিশন মানে হচ্ছে তোমার ওয়ার্ক এনভায়রনমেন্টের কন্ডিশন। হুম, সেটা যদি ডিফারেন্ট হয়, হঠাৎ করে আহ হয়তো যে রুমে কাজ করতেছিল এয়ার কন্ডিশন বন্ধ হয়ে গেছে, আর ওই রুমটা এয়ার কন্ডিশন রুম, তো তখন কি হবে, মানুষজন এতজন একসাথে কাজ করতেছে, তখন সাফোকেশন হয়ে যাবে, তখন এটা আমাদের পারফরমেন্স কে ইম্প্যাক্ট ফেলবে। তো এগুলো তার ওই ওয়ার্কারের হাতে থাকে না, এগুলো হাতের বাইরে। তো এগুলো যদি হয়, এটাকে তখন আমরা ওভারলুক করবো, মানে এগুলোকে আমরা ওর পারফরমেন্সের উপরে, এটার উপর ডিপেন্ড করে রেটিং করব না। বাট কিছু থাকে যেটা হচ্ছে ওয়ার্কার নিজে কন্ট্রোল করতে পারে, অনেক সময় করে অনেক সময় করে না, তো সে গাফলতি করছে কিনা এটাও কিন্তু সুপারভাইজার, যে লাইন সুপারভাইজার যে যখন রেটিং করে সেটা মেজার করে। মাঝে মাঝে যে তুমি যে প্রসেসে কাজ করতেছো, হয়তো তুমি প্রসেসটা ঠিকভাবে বুঝো নাই, কিন্তু কাজ শুরু করে দিছো, তো এটা তোমার কাজের উপরও যেমন প্রভাব ফেলবে, তোমার প্রোডাক্টের উপরেও প্রভাব ফেলবে, প্রোডাক্টের কোয়ালিটির উপরে। হুম, এটাকে আমরা বলি ওয়ার্কারের কন্ট্রোল, যে প্রসেসটা তুমি তাহলে ঠিক করো, বাট যে কথাটা তোমাকে বলেছে বোঝার জন্য সেটা তুমি ঠিকঠাক ভাবে বুঝো, এটা তোমার গাফিলতি ছিল, সেটা করো, সেটা আমরা করতে পারি। তো এটা আমাদের কন্ট্রোলের ভিতরেই, তো এই জন্যই বলেছে আমরা কি করব, ভেরিয়েশন যদি থাকে কোয়ালিটির, প্রসেসে, প্রোডাক্টে, এগুলো অ্যানালাইসিস করব, আমরা হচ্ছে দেখবো। হুম, তারপরে হচ্ছে ওয়ার্কারের অ্যাবিলিটির হচ্ছে একটা ভেরিয়েশন থাকে, মানে প্রথমেই বললাম একজন ওয়ার্কার অনেক ফাস্ট কাজ করে, একজন হচ্ছে আস্তে ধীরে স্লো কাজ করে, আর একজন হচ্ছে নর্মালি কাজ করে। তো এটা কিন্তু আমাদের এক একজনের ক্ষমতা এক এক রকম, সেভাবে কাজ করে। তো তুমি চাইলে তোমার কাজ করার ওয়েটা চেঞ্জ করতে পারো, যে স্লোলি কাজ করতেছে সে চাইলে একটু ফাস্ট ফাস্ট কাজ করতে পারে, মানে হচ্ছে নিজেকে ইমপ্রুভ করে আদার্স ওয়ার্কার যেভাবে কাজ করতেছে সেভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারে, সেটা হতে পারে। এটা হচ্ছে মাইন্ডের চেঞ্জ করতে হবে, হ্যাঁ, নিজের যে আমার গাফলতি আছে বা আমি ইচ্ছে করে করছি, সেই জিনিসটা আমাদের চেঞ্জ করতে হবে। তারপরে বলছে দেখে, আর রিকোয়ার্ড অন দ্য পার্ট অফ দ্য ওয়ার্কার। তুমি সারাদিন খালি বকাবকি করবা, মোটিভেশন দিবা না লাইন সুপারভাইজার যে আছে, তাহলে কি হবে, মানুষজন মোটিভেশন পাবে না, কাজ করার গতি কমিয়ে দিবে।
তো এগুলো যেন না হয়, এটাও হচ্ছে দেখতে হয় কি আর। এবং হচ্ছে বিভিন্ন ভাবে ট্রেনিং দেওয়া, তুমি যদি ট্রেনিং ভালো করে দাও তোমার হচ্ছে পারফরমেন্স ভালো হবে। কার? ওয়ার্কারের। ট্রেনিং দিয়ে সুন্দর করে একদম বুঝাই টুঝাই দিলা কিভাবে কি কাজ করতে হবে, তাহলে তোমার ওয়ার্কারও তোমার মতো কাজ করবে, তোমারও সবকিছুই ঠিকঠাক ভাবে হবে। তুমি প্রপারলি ট্রেনিং দাওনি, না দিয়ে লাইনে বসে দিছো "এই তোমরা কাজ করো", তাহলে হচ্ছে না। ওকে, দেন হচ্ছে রেটিং দেওয়া। ওই যে পারফরমেন্স আমরা ফ্যাক্টর করলাম, এখন হচ্ছে রেট করব। রেট করা মানে হচ্ছে মার্কিং করব। ওরা হচ্ছে কতটুকু একটা পার্সেন্টেজে ভালো পারফর্ম করতেছে বা যাই করি ওটা করব। আচ্ছা, এটা কে দিবে? যে অবজার্ভ করবে, মানে আমরা যদি বলি লাইন সুপারভাইজার, ওয়ার্কার যারা আছে তাদেরকে রেটিং করবে। তো লাইন সুপারভাইজার যে, সে হচ্ছে একজন অবজারভার। হ্যাঁ, যে স্ট্যান্ডার্ড তো একটা থাকে যে ধরো 100 নাম্বারে এত নাম্বার দিব। তো এখানে হচ্ছে দিতে গেলে আমাদের কি করতে হয়, কিছু কিছু জিনিস দেখতে হয় যে সে আসলে কি ধরনের কাজ করতেছে। কোন একটা লোক যদি কঠিন কাজ করে, হ্যাঁ, এবং ওটাতে সময় আহ ভালোই লাগে, বেশি সময় লাগে, কিন্তু হচ্ছে কেন সময় বেশি লাগতেছে এই অজুহাতে তুমি কি করতে পারো না, ওকে রেটিং কমিয়ে দিতে পারো না। হুম, এই জিনিসটা দেখা কি আর। তো এটা কি বলেছে, বলেছিলাম যেটা 100-তে আমরা ক্যালকুলেশন করি। যদি 100 নাম্বার পাও এটা হচ্ছে ভালো, দেন হচ্ছে 100-তে আমরা হচ্ছে কে কেমন করলো না করলো স্পিডের উপর বা হচ্ছে তার পারফরমেন্স এর উপর ডিপেন্ড করে আমরা এক একটা নাম্বার দিই। তো এখানে একটা ইকুয়েশন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যখন কোন একটা প্রসেসের টাইম ক্যালকুলেশন করি, কি ছিল জানি, নর্মাল টাইম বা বেসিক টাইম আমরা বলি, ক্যালকুলেশনের ওয়েটা তো আমরা জানি। আমরা কি করব, স্টপ ওয়াচ নিব, নিয়ে কতটুকু অপারেশন কি হচ্ছে কোনটা কি হচ্ছে সেটা অবজার্ভ করি, সময়টা ক্যালকুলেশন করি। সেটাকে আমরা দেখো এখানে লেখা আছে অবজার্ভ টাইম, সেটা আমাদের ওই মেশিন দিয়ে যেটা ক্যালকুলেশন করলাম সেইটা মাল্টিপ্লাই রেটিং ফ্যাক্টর। রেটিং ফ্যাক্টরটা হচ্ছে ওই যে ওয়ার্কাররা কাজ করতেছে স্পেসিফিক জবের জন্য, তারা কেমন কেমন করলো, কত পারফরমেন্স করলো বা কত রেটিং পেলো, সেটার একটা মার্কিং দেওয়া। সেই মার্কিংটা এখানে দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি, আমাদের হচ্ছে টোটাল যে টাইমিংটা আমার একটা স্পেসিফিক জব করতে কত সময় লাগে আমরা সেটা পেয়ে গেলাম। দেখো আমরা এখানে কি বললাম যে রেটিং যে ফ্যাক্টর, রেটিং ফ্যাক্টরটা বের করতে গেলে আমার পারফরমেন্স রেটিং লাগে, যেটা আমরা বলতেছি আমার ওই ওয়ার্কার কত সময় নিয়েছিল বা হচ্ছে সে কত মার্কস পেয়েছে, সাপোজ সে যে পারফর্ম করেছে সে পারফরমেন্সে কত মার্কস পেয়েছে, সেটা হচ্ছে তার রেটিং। আর হচ্ছে একজনের স্ট্যান্ডার্ড রেটিং কত থাকে সেইটা ডিভাইডেড বাই সেইটা, তো সেটা যদি দিয়ে আমরা ক্যালকুলেশন করি আমাদের বেসিক টাইম বের হয়ে যায়। এখানে নিচে একটা কথা লিখেছে দেখো, ডিপেন্ডিং অন দ্য রেটিং অ্যাসাইন ফর দ্য অপারেটর, বেসিক টাইম ক্যান আর্লিয়ার বি লেস দেন অর গ্রেটার দেন দ্য অবজার্ভ টাইম। মানে আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেটর টাইমার দিয়ে আমরা যে টাইমটা নিয়েছিলাম ওইটা যখন রেটিং এর সাথে মাল্টিপ্লাই করব, ওই টাইমটা বেসিক টাইমের সাথে কমও হইতে পারে আবার বেশিও হইতে পারে। তার মানে কি, এটা ডিপেন্ড করতেছে আমার পারফরমেন্স এর উপরে। তো বললাম না, কেউ হচ্ছে খুব দ্রুত কাজ করে তাহলে আশা করি ওইটার অ্যান্সার ভালো হবে, মানে হচ্ছে লেস হবে। আর কেউ হচ্ছে ইয়ে কাজ করে, ধীরে ধীরে কাজ করে, তো তার রেটিংটাও অন্যরকম হবে। তো সেক্ষেত্রেও আমার টাইম, বেসিক টাইমটাও ডিফারেন্ট হবে। এই জন্যই বলা যেটা ডিপেন্ড করতেছে আমার কি পারফরমেন্স এর উপরে। তারপরে হচ্ছে ওয়ার্ক কন্টেন্ট। ওয়ার্ক কন্টেন্ট হচ্ছে একটা কাজের ভিতরে তোমার কি কি জিনিস থাকে, একটা কাজের ভেতরে কি জিনিস থাকে। আমরা একটু আগে দেখে এসেছি, আমরা যখন ওয়ার্ক মেজারমেন্ট করি বা ওয়ার্ক ক্যালকুলেশন করি আমাদের হচ্ছে একটা সময় ক্যালকুলেশন করতে হয়, যেটাকে আমরা বলতেছি অবজার্ভ টাইম। তো এই জন্যই বলা ওয়ার্ক কন্টেন্ট করতে গেলে আমার বেসিক টাইমটা ক্যালকুলেশন করতে হবে। আর কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, নর্মাল টাইম ইকুয়েশনটা দেখলাম, অবজার্ভ টাইম ইনটু রিডিং ফ্যাক্টর, হ্যাঁ, সেটা নিলাম, সেখান থেকে বেসিক টাইম পাইলাম। পাওয়ার পরে এখন কি করব, আমার যে অ্যালাউয়েন্স গুলো আছে সবগুলো অ্যালাউয়েন্স আমরা কি করে দেবো, একসাথে যোগ করে দেবো। হুম, এর মাধ্যমে আমরা কি পাইতেছি যে একটা স্পেসিফিক যে জব ওয়ার্ক ডান করতে আমার টোটাল কত সময় লাগে।
এই যে আমরা অ্যালাউন্স এর কথা বলতেছি, সেই অ্যালাউন্স গুলো কি কি হইতে পারে এখানে কিছু নামকরণ করা আছে। তুমি কি হয়তো পড়ে আসছো, অ্যালাউন্স গুলো খুব কমন অ্যালাউন্স। আর হচ্ছে এগুলোর একটা ইয়ে থাকে, পার্সেন্টেজ থাকে, কে এর থেকে এত পার্সেন্ট এটা বলে দেওয়া থাকে, ক্যালকুলেশনের সময় বলা থাকে যে এই অ্যালাউন্সটা আমরা এত পার্সেন্ট ধরি, এটা আমরা এত পার্সেন্ট ধরি, সেটা বলে দেওয়া থাকে। তো সবার প্রথমে যেটা কন্টিনজেন্সি বলা হয়েছে, এটা হচ্ছে কি আমরা বলি যে সময়েরই একটা অ্যালাউন্স। আহ যে আমরা যদি কোনো কারণে একটু দেরি করি, কোনো একটা কাজে একটু দেরি করলাম, ইচ্ছে করে না, অনিচ্ছাকৃত ভাবে দেরি হলো, তো ওইটাকে আমরা বলতেছি যে ইয়ে টাইমিং, কন্টিনজেন্সি অ্যালাউন্স। দেখো এখানে বলা হয়েছে এটার মধ্যে আরো পড়ছে ফ্যাটিগ অ্যালাউন্স। ফ্যাটিগ মানে তুমি হচ্ছে কাজ করতে করতে হয়তো একটু টায়ার্ড হয়ে গেছো, একটু রেস্ট নিচ্ছো বা আড়মোড়া ভাঙতেছো, এইখানে কি প্রোডাকশন তখন থেমে আছে না? তো সেটাকে আমরা বলতেছি কন্টিনজেন্সি অ্যালাউন্স। তো সেটা আবার বলা হয়েছে নট মোর দেন 5%। এটা এত বেশি হবে না, এটাকে আমরা 5% দিব, হ্যাঁ অ্যালাউন্সটা। রিল্যাক্স, রিল্যাক্সেশন মানে হচ্ছে একটা বিরতি দিই না আমরা, টি ব্রেক দেই, লাঞ্চ ব্রেক দেই, তারপরে হচ্ছে মেশিন সেট আপের জন্য একটা ব্রেক দেই, আহ পরিষ্কার করার জন্য একটা ব্রেক দেই। এই যে একটু এটা একটু টাইমটা একটু বেশি হয় ওরকম যদি থাকে, সেই অ্যালাউন্সটাকে রিল্যাক্সেশন অ্যালাউন্স বলতেছি। তো এরকম বিভিন্ন অ্যালাউন্স থাকে, যাই হোক, যেটাই হোক অনেকগুলো অ্যালাউন্স থাকে। তার মধ্যে বলা হয়েছে একটাই কথা যে যেটাই হোক না কেন অ্যালাউন্সটা সব মিলিয়ে 12 থেকে 20%-এর মধ্যে হবে। মানে আমরা তো এখানে দুইটা অ্যালাউন্স দেখলাম, রিল্যাক্সেশন আর হচ্ছে কন্টিনজেন্সি, তাই না? তো এরকম আরো অনেক ছোটখাটো অ্যালাউন্স আছে, ওগুলো সব মিলিয়ে টোটাল আমাদের 20%-এর উপরে যেন না হয় সেটাকে আলাদা। এই যে এখানে দেখো আদার অ্যালাউন্স যেটা বলতেছিলাম, মেশিন তুমি চালু করলা, সেটা একটা অ্যালাউন্স, বন্ধ করলা, ক্লিন করলা, তারপরে সেট আপ করলা, প্রোডাকশন বাড়তি করতেছো বা হচ্ছে ডিফেক্ট ওয়ালা প্রোডাকশন করে ফেলছো, তো আবার নতুন করে করতে হচ্ছে, এগুলোকে বিভিন্ন ভাবে অ্যালাউন্স করছে। তো এই অ্যালাউন্স গুলো 12 থেকে 20% হবে। এখন আমরা যদি আমাদের মেইন যে ইয়েটা ছিল স্ট্যান্ডার্ড টাইমিংটা ক্যালকুলেশন করা কিভাবে করব, আমরা এখানে নর্মাল হচ্ছে আমরা বেসিক টাইম নিব, মাল্টিপ্লাই 1 প্লাস অ্যালাউন্স। বেসিক টাইম কিভাবে ক্যালকুলেশন করি একটু আগে দেখলাম, অবজার্ভ টাইম মাল্টিপ্লাই রেটিং ফ্যাক্টর নিব, আর হচ্ছে 1 প্লাস অ্যালাউন্সেস। দেখো অ্যালাউন্সেস অনেকগুলো অ্যালাউন্স তোমার ফ্যাক্টরিতে, যত ধরনের অ্যালাউন্স অ্যালাউড, হ্যাঁ, বা যত ধরনের অ্যালাউন্স তোমরা নেও বা নিয়ে কাজ করো, সবগুলো এখানে আনতে হবে, মাল্টিপ্লাই করে যত হয় আমাদের ওইটাই হচ্ছে একটা প্রোডাক্ট হুম তৈরি করার স্ট্যান্ডার্ড একটা টাইমিং। এটা নিয়ে একটু দাঁড়াও, এটা একটু পরে বলতেছি। আমরা যেহেতু একটু ম্যাথটা দেখতেছিলাম, তো সেই হিসেবেই এখানে আমরা এসএমবি প্রেসিডেন্টের মিনিট ভ্যালু যখন ক্যালকুলেশন করি, সবকিছুই দেয়া, দেখো দেওয়া তোমার কত সময় লাগছে ক্যালকুলেট, কি বলে এটা, টাইমার টাইমার দিয়ে ক্যালকুলেশন করে দেখেছো, টাইমিংটা সেট করেছো, 1.7 লাগলো। এবং হচ্ছে ওয়ার্কারদের পারফরমেন্স রেটিং ছিল 95%, এর মধ্যে অ্যালাউন্স ছিল এত পার্সেন্ট এত পার্সেন্ট। এখন তুমি এটা রেসিপি ক্যালকুলেশন করো। তো নর্মাল কাজ হইতেছে কি, সব ইনফরমেশন দেওয়া আছে, আমরা তাদের কি করবো, জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করে পাইলাম আমার ওই প্রোডাক্টটার এসএমবি হচ্ছে 2.16, ঠিক আছে, মিনিট ভ্যালু হচ্ছে 2 মিনিট সামথিং। এখানে একটা ইয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে কি কি অ্যালাউন্স হইতে পারে সেটা হচ্ছে একটা চার্ট। দেখো এগুলো তো একটু আগেই বললাম, পার্সোনাল অ্যালাউন্স, রিল্যাক্সেশন, কন্টিনজেন্সি একই। এগুলো মিলে আমার টোটাল অ্যালাউন্সটা হয়। এটার মধ্যে নর্মাল টাইম দেই এবং হচ্ছে আমার টাইমিংটা এখান থেকে ক্যালকুলেশন করা হয়। এখানে আবার আহ, বলা হয়েছে স্ট্যান্ডার্ড টাইমটা আমরা কোথায় ব্যবহার করি, কোথায় ইউজ করা হয়। দেখো এগুলো কস্টিং করতে ব্যবহার করি, এমপ্লয়িটা ঠিকভাবে পারফর্ম করতেছে কিনা এটা তো আমরা প্রথমে পড়ে এসেছি, পারফরমেন্স মেজার করতে আমরা করতে করি,
আর হচ্ছে আমরা যদি জানি একটা গার্মেন্ট তৈরি করতে এত মিনিট সময় লাগে, ধরলাম টি শার্ট তৈরি করতে 6 মিনিট লাগে স্ট্যান্ডার্ড মিনিট যেটা, তাহলে 10টা গার্মেন্ট তৈরি করতে কত সময় লাগবে সেটা আমরা বের করতে পারি। এবং হচ্ছে টোটাল আমার যে প্রোডাকশন কোয়ান্টিটি 10 লাখ যদি পিস হয় সেটা তৈরি করতে কতদিন সময় লাগবে আমরা কিন্তু ক্যালকুলেশন করে সহজেই আমাদের হোল প্রোডাকশনের একটা শিডিউলিং করতে পারি। আর কিভাবে বের করতে হয় এটা আমি আর বলবো না, কারণ এটা অনেকবার অনেকবার বলা হয়েছে, তখন আমরা যে বললাম সবকিছুতে বলছি, এখানে একটু স্টেপ বাই আবার সুন্দর করে দেওয়া আছে এই। ওকে, এই ছিল তোমাদের উম, এই লেকচারটা ওয়ার্ক স্টাডি নিয়ে যে লেকচারটা ছিল সেটা হচ্ছে সেকেন্ড। আর আজকেও আর আগাবো না, কারণ নেক্সট হচ্ছে নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করবো, ওটা কি জানি আমাদের অপারেশন রিসার্চ মনে হয়। ওটা নিয়ে একটা পড়া আসছে, কি ছোটই, এটা একটা বা দুইটা ক্লাসে শেষ হয়ে যাবে। আবার যদি মাঝখানে সময় পাই আরেকদিন তোমাদের রাখতে পারি ক্লাস নিয়ে, হচ্ছে কি আর এই 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিতে যদি পারে, কি আর সময় হয় তোমাদের আর আমার। অনেকের মনে হয় পরীক্ষা আছে এই সপ্তাহে, ফল তো আর নেওয়া যাবে না। সমস্যা নেই, 15 তারিখ দেরি আছে, আজকে মাত্র 29 তারিখ। তো এই পর্যন্তই থাক, আজকে যা বললাম এখানে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে থাকলে জিজ্ঞেস করতে পারো। তোমাদের ধরনের কোনো কোশ্চেন নাই, তোমাদের এই স্লাইডটা আমি তোমাদের ক্লাসরুমে আপলোড করে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, করতে পারো। ঠিক আছে, তোমাদের যদি আর কোনো কোয়েরি না থাকে আমি ক্লাস আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।